একটা টোকেন আইডেন্টিফায়ার যদি ধরি, সেই আইডেন্টিফায়ারের টোকেনগুলোর মধ্যে কি কি জিনিস থাকতে পারে? প্রথম হচ্ছে তার লেক্সিমটা কি। লেক্সিম বলতে আমি বোঝাচ্ছি যে সেটা কি জিনিস, ঠিক আছে? হুম, I have infinity plus X. আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে লিখেছি যে এটার একটা লেক্সিম থাকবে। লেক্সিম বলতে আমি বোঝাচ্ছি যে আইডেন্টিফায়ার তো অনেকগুলো আছে, কোন আইডেন্টিফায়ার? তো লেক্সিম আমরা ধরে নিলাম একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। এখানে যেরকম হচ্ছে রেজাল্ট, RESULT, ঠিক আছে? মানে যে প্যাটার্নটার সাথে ম্যাচ করবে সেটার সাথে কোন লেক্সিম যায়। যেরকম ধরেন যদি আইডেন্টিফায়ার হয় তাহলে অবশ্যই লেটার্স ফলোড বাই সাম লেটার্স অর ডিজিট। যদি কিওয়ার্ড হয় তাহলে ওইটার প্যাটার্নটা অবশ্যই সে নিজেই হবে। যেরকম ইফ এর ক্ষেত্রে ক্যারেক্টার্স আই এর পরে এফ থাকবে, এফ এর পরে আই থাকলে কিন্তু ওটা ইফ ধরা যাবে না। তারপরে ধরেন এলস, এই কিওয়ার্ডটার প্যাটার্নটা কি? ELSE, একদম কনসিকিউটিভ ELSE থাকতে হবে, মাঝখানে বা পরে লেটার গুলাকে শাফেল করা যাবে। আচ্ছা, এটা গেল তার লেক্সিম। লেক্সিম বলতে আমরা অ্যাকচুয়ালি যদি সোজা বাংলা ভাষায় বুঝি, ফর এক্সাম্পল, হ্যাঁ, বা ফর ইনস্ট্যান্স, যে ডেসক্রিপশনটা বা যে প্যাটার্নটার সাথে ম্যাচ করে সেটার একটা উদাহরণ, সেটার একটা এক্সাম্পল। ওকে, এরপরে হচ্ছে টাইপ। টাইপটা তো অবভিয়াসলি এতক্ষণ বুঝে গেছেন যে হয় আইডেন্টিফায়ার, নাই কিওয়ার্ড, নাই অপারেটর, নাই সামথিং, নাম্বার অথবা ডিজিট, এই টাইপের। এন্ড লাস্টে বলেছি যে আমরা যখন আইডেন্টিফায়ারের টোকেন বানাবো তখন অবশ্যই তার লোকেশনটা ট্রেস আউট করে রাখবো, যে কোন লোকেশনে তাকে আমি ফার্স্ট পেয়েছি। তো আমি একটা এক্সাম্পল দেখালাম যে E=M*(C) এক্সপোনেনশিয়াল 2 বা E=MC² কে আমরা যদি কোডে লিখি তাহলে ফরট্রান স্টেটমেন্টে কিভাবে লিখব, জাস্ট এভাবে লিখে দিব, ঠিক আছে? এভাবে আমাকে পয়েন্ট আউট করে দিতে। তো এখন যদি আমি একে বাদ দিতে চাই, ধরেন আমি এটাকে অন্য কোনো কালার ইউজ করতে চাচ্ছি, কালার না ইউজ করে। তো ধরেন আমার ফার্স্ট সোর্স কোডের ফার্স্ট সিকোয়েন্স অফ ক্যারেক্টার আসছে হচ্ছে ই। এটা কোন প্যাটার্নের সাথে ম্যাচ করে? আইডেন্টিফায়ার। বুঝে গেলাম। তাহলে এটার একটা লেক্সিম কি? ই নিজেই। তো এটার আমি নাম দিলাম বা টাইপ দিলাম, লেক্সিমটা কি? টাইপ কি? আইডি বা আইডেন্টিফায়ার। এবং আমি এটা ট্রেস আউট করে রাখতে চাচ্ছি যে সে আমার কোডে প্রথম কোন জায়গায় ট্রেস আউট করছে। এই জন্য একটা পয়েন্টার লাগবে তার লোকেশনটাকে ট্রেস করার জন্য। এই জন্য লিখলাম পয়েন্টার টু দ্য সিম্পল টেবিল এন্ট্রি ফর ই। এই পয়েন্টারটা পয়েন্ট করে রাখলো ই কে আমরা ফার্স্ট কোথায় পেয়েছি। এটা শুধুমাত্র আইডেন্টিফায়ারের জন্য বলছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে দেখেন, নরমালি ইনফরমেশন অ্যাবাউট অ্যান আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ারের জন্য আমরা লোকেশনটা ট্রেস করে রাখতে চাই, কারণ আইডেন্টিফায়ারের তো অভাব নেই। আর আইডেন্টিফায়ার বোঝানো মুশকিল যে কোন আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের অনেকগুলো কম্বিনেশন হতে পারে। যদি আমি তার প্যাটার্নটা এভাবে লিখি যে লেটার্স ফরওয়ার্ড বাই বা ফলোড বাই সাম লেটার্স অ্যান্ড ডিজিটস, তো আমার আইডেন্টিফায়ারের লেক্সিম অসংখ্য, অগণিত, ঠিক আছে? তারপরে হচ্ছে এই ইকুয়াল অপারেটরটাকে আমরা বললাম ম্যাম, অ্যাসাইন, কিন্তু তার পজিশন স্টোর করার জন্য আমার সোর্স কোডের রো আর কলামের সংখ্যা স্টোর রাখা লাগবে না? সোর্স কোড আমি বুঝি নাই তোমার আপনার কোশ্চেনটা একবার বলবেন? ম্যাম, এইটা তো সোর্স কোডের মধ্যে যে পজিশন, ওই পজিশন নির্দেশ করে না? হ্যাঁ, তাহলে কোন ম্যাম, লোকেশনে এমটা আছে, হ্যাঁ। সোর্স কোডে কোন জায়গায় ই আছে সেটা হ্যাঁ, রো কলাম থেকে হিসাব করা লাগবে না? এখানে রো কলাম কেন আসলো তোমার? রো কলাম থেকে আপনি যে ল্যাবের সাথে মিলাই দিচ্ছেন সিম্বল টেবিল এন্ট্রিতে, এরকম কিছু। ম্যাম, এই যে সোর্স কোডে কত নাম্বার লাইন, তারপর কতটুকু দূরে, এরকম হতে পারে না? ও আচ্ছা, না এরকম কেন এরকম চিন্তা করছো না, জটিল কেন চিন্তা করছি? না 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 না। দেখেন, আমি যদি ই কে রাখতে চাই, ই একটা লোকেশন থাকা লাগবে। সাপোজ ধরেন ই কোন জায়গাটাতে আছে এটা আমি বের করতে চাচ্ছি। এখানে এটাই বলেছে যে আমি কোন জায়গায় এটাকে ফার্স্ট পেয়েছি। এখন আমার সি কোডে কোনো লোকেশন বা অ্যাড্রেস কে বের করে দিতে পারে? একমাত্র পয়েন্টার। তো ই এর জন্য একটা পয়েন্টার ক্রিয়েট করব যে ই এর লোকেশনটা ট্রেস করে রেখে দিবে। বুঝতে পারছি? এবং সিম্বল টেবিলে ওই পয়েন্টারটাকে ইনসার্ট করে দিবে তার অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে। এখানে রো কলামের ব্যাপার আসতেছে কেন এটা আমি বুঝিনি।
তোমার বুঝতে পারছি না। আচ্ছা আমি আসলে আপনার কোশ্চেন বুঝতে এখানে রো কলাম কোথা থেকে আসলো আমি বুঝতে পারছি না আপনার কোশ্চেন। পয়েন্টারের হিসাবটা আর কি কিভাবে হবে এটা? পয়েন্টার হিসেবে আমরা নরমালি যদি একটা পয়েন্টার দিয়ে লোকেশন প্রেস করতে চাই কিভাবে দেখেন সিতে বলেন তো কিভাবে লেখেন যে এই আইডেন্টিফায়ারটার লোকেশনটা টেস্ট করতে চাচ্ছি কিভাবে লেখেন পয়েন্টার দিয়ে? পয়েন্ট লোকেশন তো মানে এটা মেশিন থেকে জেনারেট হয়ে যায়। আচ্ছা এখন ধরেন ইন্টিজার পয়েন্টার পি লিখলাম, ঠিক আছে, এরপরে লিখলাম পি ইকুয়াল টু এম্পারসেন্ট রেজাল্ট, এটার মানে কি? বা এম্পারসেন্ট এটার মানে কি? মানে ই এর অ্যাড্রেস আর কি পি তে স্টোর হইতেছে। তোমার এটার মানে কি? হ্যাঁ ভেরিয়েবল ই এর তাহলে এই পয়েন্টারটা আপনি সিম্বল টেবিল, হ্যাঁ এই পয়েন্টারটা আপনি সিম্বল টেবিলে রেখে দিবেন তার অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে। আচ্ছা আমি বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন ছিল কি? আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের ইয়াতে যাই। এইভাবে অ্যাসাইন অপারেটরের জন্য তো পয়েন্টার রাখার দরকার নেই, কারণ অ্যাসাইন অপারেটর একটাই এবং ফার্স্ট যেটা যেখানে ও যে ইউনিক অপারেটর সেটা আমরা সবাই জানি। ঠিক তেমনি মাল্টিপ্লিকেশন অপারেটর এক্সপোনেনশিয়াল অপারেটর ক্ষেত্রেও ঠিক সেম। কিন্তু যখন নাম্বার বলছি 2, এই নাম্বারটা আসলে কি, কোন নাম্বার আমি জানি না, এটা 1 থেকে 100, 1 লাখ, 1 কোটি, 2 কোটি, তার উপরে অন্য যে কোনো নাম্বার হতে পারে, ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, তো আমি জানি না এটার নাম্বারটা বলতে আমরা কি বুঝাচ্ছি। এখন আমরা যেটা করতে পারি যে আমরা এটা ভ্যালুটাই রেখে দিতে পারি আইদার এভাবে যে 2, টোকেন নেমটা হচ্ছে 2, অথবা তাকে নাম্বার যদি ইন জেনারেল টোকেন নেম দিই নাম্বার, তাহলে তার অ্যাট্রিবিউট ভ্যালু হয়ে যাচ্ছে ইন্টিজার ভ্যালু, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে এইভাবে রাখতে পারে আইদার এভাবে 2 অথবা এইভাবে রাখতে পারি আমরা। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। এরপরে আসেন পরের স্লাইডে যাই। দেখেন এখানে বলতে যদি আমরা অপারেটর, পাংচুয়েশন বা কিওয়ার্ড এদের কথা চিন্তা করি তাহলে অবভিয়াসলি এদের জন্য কোনো অ্যাট্রিবিউট ভ্যালু লাগছে না, কারণ এরা নিজেরাই নিজেদের স্পেশালিটি বহন করে থাকে, এরা নিজেরাই নিজেদেরকে ইউনিক বলে থাকে। যেরকম ধরেন অপারেটর গুলোর ক্ষেত্রে অ্যাসাইন অপারেটর, মাল্টিপল অপারেটর, এক্সপোনেনশিয়াল অপারেটর, ঠিক তেমনি কিওয়ার্ডের ক্ষেত্রে ইফ, সে নিজেই তার নাম বহন করছে, সে ইউনিক। ইফের জায়গায় আপনি এলস লিখলে তো আর সেটা ইফের কাজ করবে না, তাই না? তো এদের জন্য আমার অ্যাট্রিবিউট ভ্যালু লাগবে না। কিন্তু আবার যেটা ইন জেনারেল ইউজ করবেন যেমন নাম্বার, লিটারেল, এদের জন্য অবশ্যই অ্যাট্রিবিউট ভ্যালুটা লাগবে। ওকে, বা ডিজিট বলতে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, তো কোন ডিজিটটা আপনি বোঝাচ্ছেন, 1, 2 না 0 না 9, এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে। তো অ্যাট্রিবিউট ভ্যালু আমরা তখনই দিব যখন আমরা বুঝে যাব যে আমি তার টোকেন নেমটা একটা জেনারেল নেম দিচ্ছি, আর যখন আমি তার টোকেন নেমটা ইউনিক, তার নিজের নামটাই দিয়ে দিব, তখন আর ওইটাকে আমরা বলবো না যে এটার অ্যাট্রিবিউট ভ্যালু কি হবে। ঠিক এমনি আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম আমরা তো আইডেন্টিফায়ারের জন্য এরকম ভাবে টোকেন নেম জেনারেট করে দিতে পারতাম, পজিশন, বাট পজিশন কি? এটা তো লেক্সিক্যাল অ্যানালাইজার জানে না পজিশন কি। সিম্বল টেবিলে যখন এন্ট্রি দিচ্ছেন, সিনট্যাক্স অ্যানালাইজার যখন ওকে ইউজ করছে, ও জিজ্ঞেস করবে হোয়াট ইজ পজিশন, পজিশন বলতে তুমি কি বোঝাচ্ছ। কিন্তু যদি আপনি ইফ কে লেখেন, ইফ, ও জানে ইফ একটা কিওয়ার্ড, কারণ তাকে ওই ডেসক্রিপশনটা দেয়া আছে। ক্যারেক্টারস যদি এরকম পরপর থাকে আয়ের পরে ইফ, তাহলে ওটা একটা কিওয়ার্ড, এটা আমি ওকে বলে দিছি আগে। ঠিক আছে, ঠিক তেমনি যদি আপনি ইকুয়াল দেন তাহলে ও জানে যে ইকুয়ালের কাজ কি, অ্যাসাইন অপারেটরের কাজ। ঠিক তেমনি আপনি যদি তাকে একটা নাম্বার দেন 35, সে জানে যে এটা একটা নাম্বার 35। কিন্তু কখনোই আমরা আইডেন্টিফায়ার বা ইন জেনারেল নাম্বারের জন্য যেমন নাম্বার, এটাকে আমরা বলতে পারি না তার টোকেন নেম, কারণ নাম্বার বলতে আমি কি বুঝবো, কোন নাম্বার। ঠিক তেমনি আমি তাকে বলতে পারি না আইডেন্টিফায়ার, এটা কি আইডেন্টিফায়ার, কোন আইডেন্টিফায়ার। ঠিক আছে, তো যেসবের ক্ষেত্রে আমরা জেনারেল নাম দিব তাদের অবশ্যই একটা অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করব। এতটুকু সবার কাছে ক্লিয়ার? আচ্ছা এবার আসি যে আমরা যে পরের পার্টটাতে যাব, আমাদের
যখন আমরা একটা সোর্স কোডকে রান করি বা বিল্ড করি তখন আমাদের দুই ধরনের ইরর চেক করতে হয়, একটা কম্পাইল টাইম ইরর, আরেকটা হচ্ছে রান টাইম ইরর। তা আপনাদের কি মনে হয় যে আমরা যে তিনটা বা দুইটা ধাপ করছি অলরেডি, লেক্সিক অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, এগুলো কি কম্পাইল টাইমে ইরর গুলা চেক হবে নাকি রান টাইম ইরর গুলা চেক হবে? কম্পাইল টাইম। কম্পাইল টাইম। কম্পাইল টাইম, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে দেখেন আমাদের কাছে দুই ধরনের ইরর থাকে অলওয়েজ, সোর্স কোড থেকে আমরা পাই, একটা কম্পাইল টাইম ইরর আর একটা হচ্ছে রান টাইম ইরর। তো কম্পাইল টাইম ইররের সাথে তিনটা ফেজ রিলেটেড, একটা হচ্ছে লেক্সিক্যাল ফেজ, আরেকটা হচ্ছে সিনট্যাকটিক ফেজ, এন্ড থার্ড ওয়ান হচ্ছে সিমেন্টিক ফেজটা। এই তিনটা ফেজে আমরা কম্পাইল টাইম ইরর চেকিং করে দিবে। আর বাদ বাকি থাকে কোড জেনারেশন হয়ে গেল, তারপর আপনি ইনপুট আউটপুট দিলেন, ইনপুট অনুযায়ী আউটপুট মিললো না বা ইনপুটটা রান করার সময় আপনি ইরর খাচ্ছেন, সেই ধরনের ক্ষেত্রে আমরা রান টাইম ইরর চলে যাবো। আচ্ছা, এখন আসেন কি কি ধরনের ইরর আমার লেক্সিক্যাল অ্যানালাইজার চেক করতে পারে। সাপোজ ধরেন আপনি এখানে ইফ লিখতে যায় ভুলে লিখে ফেলছেন 5। ওকে, সাপোজ ধরেন আপনি লিখতে চাচ্ছেন ইফ এ ইকুয়াল টু বি, এটা আপনি লিখতে চাচ্ছেন কিন্তু আপনি ভুলে লেটার গুলার সিকোয়েন্সটা ভুলে টাইপ করতে যে ভুল হয়েছে এবং এটাকে আপনি এভাবে রান করলেন, বিল্ড করলেন। তখন কম্পাইলার যে লেক্সিক্যাল ফেজটা থাকে সে এটাকে একটা আইডেন্টিফায়ার ধরে নেবে, ও বুঝবেই না এটা হচ্ছে ইফ একটা ফাংশন আইডেন্টিফায়ার, ঠিক আছে? ও বুঝতে পারছে না, ও জাস্ট একে ধরবে এটা ফাংশন আইডেন্টিফায়ার, এটা যে একটা ইফ কিওয়ার্ড সে ধরতে পারে না। তখন ও কিন্তু ইরর দেখাবে না, ও কি করবে এফ আইটাকে আপনার সিম্বল টেবিলে এন্ট্রি দিবে যে এটা একটা আইডেন্টিফায়ার এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে সিম্বল টেবিলে এন্ট্রি ফর এফ5। ওকে, এটা কি বোঝা গেছে? কারণ সে দেখছে আমি তো এফআই পাইছি, আমার কাজ হচ্ছে এর জন্য একটা লেক্সিম বানানো এবং তার জন্য টোকেন জেনারেট করা। তো এফ এর পরে সে আই পাইছে এবং এই লেক্সিমটা তার আইডেন্টিফায়ারের প্যাটার্নের সাথে ম্যাচ করে যাচ্ছে, তো সেটাকে একটা লেক্সিম নিয়ে নিবে এবং তাকে সিম্বল টেবিলে এন্ট্রি দিবে এভাবে যে টোকেন নেম হচ্ছে আইডেন্টিফায়ার এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে পয়েন্টার অফ দ্য সিম্বল টেবিল এন্ট্রি ফর এফআই, এবং এইভাবেই সেই টোকেনটা পার্সারকে দিয়ে দিবে বা সিনট্যাক্স অ্যানালাইজারকে দিয়ে দিবে। বুঝতে পারছি? সে কিন্তু ইররটা ধরতে পারলো না যে এটা একটা ইফ কিওয়ার্ডের মিসস্পেলিং হয়ে গেছে। মিররটা সিমেন্টিক অ্যানালাইসিসে ধরবেন, ধরবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। বুঝতে পারছি এই জায়গাটা, যে লেক্সিক্যাল কিন্তু এই ইররটা বলবে না যে হ্যাঁ আরে এফ কে তুমি ফাইল লিখে দিছো, ওর কাছে প্যাটার্ন ম্যাচ করে গেছে ফাইলের জন্য, আইডেন্টিফায়ারের ওইটাকে আইডেন্টিফায়ার হিসেবে সিম্বল টেবিলে এন্ট্রি দিবে এবং এইভাবেই সে টোকেনটা জেনারেট করে সিনট্যাক্স অ্যানালাইজারকে পাস করে দিবে। এরকম আরো কি কি ইরর থাকতে পারে? সাপোজ ধরেন একটা আইডেন্টিফায়ার আপনি লিখছেন তো লেনটা অনেক বড় হয়ে গেছে, আপনার যে বাফারের যে লেন্থ, ওই বাফারের লেন্থ অনুযায়ী সেই আইডেন্টিফায়ারের লেন্থটা অনেক বেশি বড়, অথবা একটা আইডেন্টিফায়ারের মধ্যে অন্য কোনো ক্যারেক্টার ঢুকে গেছে যেটা একটা আইডেন্টিফায়ারের মধ্যে থাকার কথা না, অথবা কোনো ধরনের আনম্যাচ স্ট্রিং চলে আসছে যেটা আপনার কোনো প্যাটার্নের সাথেই ম্যাচ করছে না, এরকম ধরনের ক্ষেত্রে লেক্সিক্যাল ডেফিনিশন ম্যাচ না করলে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ধরতে পারবে অন্য কোনো। রাইট, একদম রাইট। যে আমার যে প্যাটার্ন গুলা বা ডেসক্রিপশন গুলো আমাকে দেওয়া আছে ওইগুলোর সাথে যদি কোনো ম্যাচ না করে তখন লেক্সিক্যাল বলবে হ্যাঁ এটা একটা ইরর। কিন্তু আপনি ভুল লিখছেন কিন্তু ওটা কোনো না কোনো প্যাটার্নের সাথে ম্যাচ করে গেছে বা ডেসক্রিপশনের সাথে ম্যাচ করে গেছে, তখনও কিন্তু বলবে না যে এটা একটা ইরর। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে একটা एग्जांपल আছে যে প্রিন্টএফ, আমরা লিখেছি প্রিন্টএফ, তারপরে যা সিনট্যাক্স ফলো করার কথা সব সিনট্যাক্স ফলো করছি এবং লাস্টে একটা আমি ভুলে ডলার সাইন দিয়েছি। আচ্ছা, এক মিনিট আমাকে একটু এক সেকেন্ড দেন, আমার একটা কল আসছে।
সরি আমার একটু বাড়ির সাথে কল আসছে। আচ্ছা, এখন দেখেন এই কোডটার ক্ষেত্রে যখন আমরা লিখছি যে প্রিন্টএফ, তারপরে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, সেমিকলন দিয়েছি, লাস্টে একটা ডলার সাইন দিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু লেক্সিক্যাল ইরর ধরবে, কারণ সে বুঝতেছে আচ্ছা প্রিন্টএফ তো একটা ফাংশন আইডেন্টিফায়ার, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে পুরাটাই লিটারাল, তারপরে ঠিক আছে ফাংশনের সাইন শেষ হয়েছে এবং লাস্টে একটা সেমিকলন স্টেটমেন্ট শেষ হয়েছে, এটা তো আমি চিনি। কিন্তু এইটা আবার কি আসলো ডলার সাইন, এটা তো আমি কোনোদিনও দেখি নাই, ঠিক আছে, তখন সে ইরর ধরবে। ক্লিয়ার? এটাকে আমরা বলতেছি যে এই ইররটাকে সে কি হিসেবে রিপোর্ট করবে, যে একটা ইলিগাল ক্যারেক্টার অ্যাপিয়ার্স এট দ্য এন্ড অফ দ্য স্টেটমেন্ট, অ্যাপিয়ারেন্স অফ ইলিগাল ক্যারেক্টার। আচ্ছা, আরো কিছু ইরর দেখবো। তার আগে ধরেন আপনার কাছে এমন একটা সিচুয়েশন আসলো যে লেক্সিক্যাল ইরর বা লেক্সিক্যাল অ্যানালাইজার, ইরর বলছি, লেক্সিক্যাল অ্যানালাইজার বুঝেই উঠতে পারতেছে না যে এটা কি ধরনের ইরর, কোনো প্যাটার্নের সাথে সে ম্যাচ করে পাচ্ছে না, কোনো কিছু ডেসক্রিপশনের সাথে তার ম্যাচ যাচ্ছে না, তখন সে এই ইয়াটাকে ফেজটাকে পার করার জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করে সেটাকে আমরা বলি প্যানিক মোড স্ট্র্যাটেজি। খুব সোজা, সে বুঝতেছে না যে এটা কি ধরনের ইরর, তখন সে জাস্ট কি করবে, ওই ক্যারেক্টার গুলাকে ততক্ষণ পর্যন্ত রিমুভ করে দিবে যতক্ষণ পর্যন্ত সে কোনো সিঙ্ক্রোনাইজিং টোকেন পাচ্ছে না। এখানে সিঙ্ক্রোনাইজিং টোকেন বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের ডেলিমিটার, সাপোজ ধরেন সেমিকলন অথবা হচ্ছে কি বলে সেকেন্ড ব্র্যাকেট, এরকম কিছু সে প্যানিক মোড করে নেবে। যেরকম ধরেন এখানে সে বুঝতে পারছে যে এটা একটা ইলিগাল ক্যারেক্টার অ্যাপিয়ার করছে, হ্যাঁ, সে এই ধরনের ইরোরটাকে ধরে নিছে যেটা একটা ইরোর, তখন সে সিম্পলি কি এন্ট্রি দিবে, এটাকে দিবে না, ও জাস্ট ওটাকে স্কিপ করবে, যে যেহেতু এটা সেমিকলনের পরে এমন কিছু একটা আসছে যেটাকে আমি চিনি না বা কোনো প্যাটার্নের সাথে ম্যাচ নাই, তাহলে এটাকে আমি জাস্ট প্যানিক মোড রিকভারি স্ট্র্যাটেজি ফলো করে এটাকে আমি জাস্ট বাদ মারব, এটাকে আমি সিম্বল টেবিলে এন্ট্রি দিব না, কারণ এটাকে আমি চিনতে পারছি না। বুঝা গেছে? প্যানিক মোড বলতে কি বোঝাচ্ছে, ধরেন এমন কিছু ক্যারেক্টার, অথবা ধরেন এভাবে লিখলাম যে প্রিন্টএফ এর আগে আমি ধরেন এক্স লিখছি, সাপোজ ধরেন এক্স প্রিন্টএফ, তখন ও জাস্ট এক্স এর পরে পড়া শুরু করছে, এক্স পড়ছে, তারপর পি পড়ছে, আর পড়ছে, আই পড়ছে, এন পড়ছে, টি পড়ছে, এফ পড়ছে, এক্স প্রিন্টএফ। এটা কিন্তু একটা প্যাটার্নের সাথে সে ম্যাচ পাচ্ছে, কার সাথে? আইডেন্টিফায়ারের সাথে। সে ওটাকে জাস্ট আইডেন্টিফায়ার হিসেবে সিম্বল টেবিলে এন্ট্রি দিয়ে দিবে। কিন্তু ধরেন সে কোনো কিছুর সাথেই কোনো কিছু ম্যাচ পাচ্ছে না, যেরকম ধরেন এই ইরোটার ক্ষেত্রে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড সেমিকলন ডলার সাইন, ও জাস্ট দেখবে যে এটাকে আমি চিনি না এবং এটা একটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আসছে, যেরকম ধরেন ডেলিমিটার বলতে সেমিকলন বুঝিয়েছি বা সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়া বুঝিয়েছি, বা মনে করেন ক্লাসের ডেসক্রিপশন শেষ করছেন, তারপরে একটা সেমিকলন দিয়েছেন, তারপরে এমন কিছু একটা লিখছেন যেটাকে ও বোঝার কোনো উপায় নাই যেটা কি, তখন জাস্ট ওইটাকে স্কিপ করবে যতক্ষণ পর্যন্ত সে কোনো কিছু ম্যাচ না পাচ্ছে বা যতক্ষণ পর্যন্ত সে পরের জিনিসগুলোকে চেনা শুরু করে না দিচ্ছে। এই জিনিসটাকে আমরা বলতেছি প্যানিক মোড স্ট্র্যাটেজি বা রিকভারি স্ট্র্যাটেজি। হ্যাঁ, যখন সে বুঝিয়ে উঠতে পারে না এটাকে নিয়ে সে কি করবে, তখন সে প্যানিক মোড স্ট্র্যাটেজিটা ফলো করে, যে আরে এটাকে আমি জাস্ট স্কিপ করলেই ঝামেলাটা মিটে যাচ্ছে, আমি আপাতত এটাকে স্কিপ করে সিম্বল টেবিলে লেক্সিন গুলা টোকেন জেনারেট করতে থাকি। কিন্তু এটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক সময় হয়তো সেটার কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোডটাতে যেটা লেক্সিক্যাল অ্যানালাইজার বুঝতে পারে নাই, তখন সে কি করছে, ওইটার মতন ইম্পর্টেন্ট একটা জিনিসকে সে স্কিপ করে দিতে পারে। সে এটার জন্য আলাদা চেকিং করতে পারতো, কিন্তু যেহেতু সে প্যানিক মোড স্ট্র্যাটেজিটা ফলো করছে, সো ওইটাকে অনেক সময় এমন কোনো কিছু গুরুত্বপূর্ণ কোনো কিছু সে স্কিপ করে দিতে পারে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। বাট অ্যাডভান্টেজ কি, যেহেতু বুঝে নাই, আচ্ছা ঠিক আছে এটা আমার তো কোনো মনে হয় এটা সোর্স কোডের সাথে কোনো কিছু ল্যাঙ্গুয়েজের সাথে বা প্যাটার্নের সাথে ম্যাচ করছে না, এটাকে আপাতত স্কিপ করে দিই, এটার জন্য কোনো সিম্বল টেবিলে কোনো টোকেন জেনারেট করব। ওকে, এখন ধরেন যে আর কি কি আমার ইরর থাকতে পারে লেক্সিক্যাল, যেটা আমাকে বলে দিতে পারে যে এই ধরনের ইরর গুলো আসছে। সাপোজ ধরেন এমন একটা ক্যারেক্টার আসছে যেটা দরকার নেই, যেরকম আমি বললাম এক্স প্রিন্টএফ, তো ও জাস্ট দেখতেছে যে প্রিন্টএফ এক্স আসতে পারে, এক্স প্রিন্টএফ আসলে সেটাকে আইডেন্টিফায়ার হিসেবে ধরবে, কিন্তু আসছে প্রিন্টএফ এক্স, সাপোজ ধরেন প্রিন্টএফ এর পরে আপনি একটা ভুলে আরেকটা এক্স দিয়ে দিয়েছেন, তো ওটাকে কি করবে, আরে প্রিন্টএফ তো ম্যাচ করছে, এটা তো আমার একটা ফাংশন আইডেন্টিফায়ার, আমি এটাকে চিনি, তাহলে পরের এফটাকে আমি ডিলিট করে দেব। হ্যাঁ, সেইভাবে ওটাকে এন্ট্রি দিচ্ছেন। অথবা ধরেন প্রিন্টএফ এর মধ্যে আই টাইপ করতে আপনি ভুলে গেছেন সোর্স কোড লেখার সময়, ও জাস্ট আইটাকে, এটা তো ম্যাচ করছে, আই পি আর
আছে, তারপরে এনটিএফ আছে, আইটা নাই। আচ্ছা, আমি এটাকে ইনসার্ট করে দিই টেবিলে এন্ট্রি দিই। অথবা আপনি PRINTEF এটা লিখতে যাই, লিখে ফেলছেন PRANTF, ওইটা বুঝতেছে যে আচ্ছা এটা মনে হয় প্রিন্টএফ লিখতে যায়, আই এর জায়গায় এ লিখে ফেলছে, তখন সে জাস্ট এর জায়গায় আই কে রিপ্লেস করে দিয়ে সিম্বল টেবিল এন্ট্রি দিয়ে দিবে। অথবা সে কি করতে পারে, সাপোজ ধরেন প্রিন্টএফ লিখতে যায় লিখেছেন PR এর জায়গায় ভুলে লিখে ফেলছেন RP, অথবা PRINT এই TF এর জায়গায় লিখে ফেলছেন FT, তো এটা ও বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে দুইটা ক্যারেক্টার মনে হয় ভুলভাবে টাইপিং এ ভুল হয়ে গেছে, তখন সে দুটোকে ট্রান্সপোজ বা সোয়াপ করে দিয়ে সিম্বল টেবিল এন্ট্রি দেয়। এই ধরনের এরর গুলা সে নিজে থেকেই ঠিক করতে পারে। কিন্তু ওই যে এই টাইপের এরর গুলা সে চেক করতে পারে না, এটা কি ধরনের এরর, যে ডলার আসে গেছে একটা এক্সট্রা ক্যারেক্টার চলে আসছে, এটাকে আমি স্কিপ করে দিয়ে চলে যাবো, ও কিন্তু চেকও করতে যাবে না যে এটার কোনো ভূমিকা আছে কিনা, ও ভাবতে সেটা ভূমিকা নাই, জাস্ট স্কিপ ইট। এভাবে করতে গিয়ে অনেক সময় অনেক কিছুর ইনফরমেশন মিসিং হয়ে যেতে পারে, যেটা হয়তো সোর্স কোডের খুব একটা ইম্পর্টেন্ট সিম্বল ছিল, যেটা আমরা তখন বুঝতে পারি না লেক্সিক্যাল অ্যানালাইজার। এই দুইটা জিনিস কি ক্লিয়ার হয়েছে যে প্যানিক মোড কোনটা আর কোনগুলা সে নিজে থেকে রিকভার করতে পারবে? ম্যাম এখানে ডলার না থাকে কোনো মানে ABCD বা অন্য কোনো ক্যারেক্টার হ্যাঁ থাকলে হ্যাঁ হ্যাঁ, সাপোজ ধরেন আমি বলি আইডেন্টিফায়ার হিসেবে ধরতো। হ্যাঁ, ধরেন আমি যদি এটাকে এভাবে লিখতাম printf hello world শেষ করছি, হ্যাঁ। এখন ধরেন এখানে ভুলে এ লিখছি সাপোজ, আর এখানে আমার এন্টার করে গেছে ইকুয়াল টু 10, আমার আসলে কি লেখা উচিত ছিল, জিনিসটা এও লেখা উচিত ছিল এ ইকুয়াল টু এভাবে লেখা উচিত ছিল, তাই না? এমন কোনো কারণে আমি রান করার আগে ভুলে এভাবে দিয়ে দিচ্ছি। ধরেন এর তো একটা ভূমিকা আছে যে হ্যাঁ এ হচ্ছে আসলে একটা আইডেন্টিফায়ার, এটা আমি জানি, কিন্তু এটা এখন এখানে বুঝতে পারছি না, অনেক সময় সেটাকে কি করবে, স্কিপ করবে, আর যদি সে বুঝতে পারে যে এটা একটা আইডেন্টিফায়ার তাহলে সে সিম্বল এন্ট্রি দিয়ে দিবে। কিন্তু ধরেন যদি ডলার দিই বা হ্যাশট্যাগ দিই সাপোজ, তাহলে সেটাকে টোটালি স্কিপ করবে, সে বুঝতেই পারছে না, এটা কোনো প্যাটার্নে সে কি করতেছে না, জাস্ট স্কিপ। যেহেতু আমি একটা ইনপুট ইনসার্ট করে বা ডিলিট করে এটাকে কারোর সাথে রাখতে পারতেছে না, আমি সরাই দিই। যদিও কোডের মধ্যে আছে কিন্তু অনেক হ্যালো ওয়ার্ল্ডের পর যদি সেমিকোলন হ্যালো ওয়ার্ল্ড এর পরে একজন কোশ্চেন করছেন হ্যালো ওয়ার্ল্ড এর পরে কি, যদি দুইটা সেমিকোলন থাকতো, আমি দুটো সেমিকোলন দিছি, মানে হ্যালো ওয়ার্ল্ডের পর একটা সেমিকোলন থাকার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, দিতেই পারেন। ওই যে তখন সেটাকে ধরে নেবে এটা ভুলে টাইপ হয়ে গেছে, একটা এক্সট্রা ক্যারেক্টার ডিলিট করে দিব। রিকভারি অনেকগুলো পদ্ধতি আছে, এটা দেখেন 4টা, তার মধ্যে একটা আছে ডিলিটিং অ্যান এক্সট্রা নিয়াস ক্যারেক্টার, মানে এক্সট্রা ক্যারেক্টার থাকলে সেটাকে সে ডিলিট করে ধরে নেবে, আচ্ছা এটা টাইপ করতে ভুলেছে, একটা হবে ওকে। এমন তো হতে পারে যে সেমিকোলনটা কেটে দেওয়াটা ভুল হয়েছে, সেমিকোলনটা কেটে দেওয়াই ভুল হয়েছে, মানে বুঝিনি। ডিলিট করাটা কি আসলে সঠিক কিনা, মানে ডিলিট করা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লেক্সিক্যাল এরর এই ভুলগুলো করতে পারে, এটাই তো বলছি, লেক্সিক্যাল এরর এই ভুল করতেই পারে। তাহলে তুমি ডিলিট করাটা সঠিক না। হ্যাঁ এটাই তো, লেক্সিক্যাল এরর তো আর জানে না যে কোনটা ঠিক কোনটা ভুল, ও জাস্ট কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে, এটা ঠিক না ভুল এটা পরে আপনি বুঝতে পারবেন যখন আপনি সিমেন্টিকে যাবেন, সিনট্যাক্স থেকে সিমেন্টিকে আসবেন, তখন সে বুঝতে পারবে যে ওটা যে ও কেটে দিছিল আসলে ওটা কেটে দেওয়া ঠিক হয়নি, বা ও যে ক্যারেক্টারটা অ্যাড করছিল ওটা অ্যাড করাটা ঠিক হয়নি, ঠিক আছে। কিন্তু লেক্সিক্যাল এরর নিজে থেকে কিছু রিকভারি অ্যাকশন নেয়, এরর রিকভারি অ্যাকশন, যার মধ্যে এগুলা পড়ে, যেমন একটা ক্যারেক্টার ডিলিট দেয়া, কোনো মিসিং ক্যারেক্টার থাকলে সেটাকে ইনসার্ট করে দেয়া, অথবা একটা ক্যারেক্টার ভুল টাইপ করছেন সেটাকে রিপ্লেস করে দেয়া, অথবা দুইটা ক্যারেক্টার বসা পড়া যেটা সিকোয়েন্সটা ভুল ছিল ওটাকে জাস্ট করে দিয়ে এন্ট্রি দেওয়া। বুঝতে পারছি? মানে ওর কাছে যে যে রিকভারি অ্যাকশন গুলো আছে ও নিবে, কিন্তু ওটা যে আসলে এক্স্যাক্টলি ও ঠিক রিকভারি অ্যাকশন নিল কি না এটা পরবর্তী ধাপগুলোতে বোঝা যাবে। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আচ্ছা,
তাহলে গেল এটা হচ্ছে রিকভার ইরোর, লেক্সিক্যাল ইরোরের রিকভারি। এখন দেখেন এখানে কিছু এক্সাম্পল দেখাই। যেরকম ধরেন এই যে ইন্টিজারের আগে একটা প্রাইম সাইন দিয়ে দিচ্ছে, ইন্টিজার আই রেখে, তো ও কি ইরোর দেখাবে যে এই আরে এই এটা একটা এক্সট্রা ক্যারেক্টার, এটাকে সরাইতে হবে। ওকে, আপনাকে কম্পাইলার ইরোর দেখাবে কম্পাইলার টাইমে যে এটা একটা এক্সট্রা ক্যারেক্টার সরাই, তখন আপনি কি করবেন, সরাই দিবেন। আচ্ছা, তারপরে আরেকটা কি দেখেন, ইন্টিজার 5 টেস্ট। আমি বলছি আইডেন্টিফায়ারের প্যাটার্ন বা ডেসক্রিপশন হচ্ছে লেটার্স ফলোড বাই সাম লেটার্স এন্ড ডিজিট, কিন্তু এখানে কি হয়ে গেছে, প্রথমে একটা ডিজিট চলে আসছে। তো আমরা এইভাবে তো একটা ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ারকে ডিক্লেয়ার করতে পারি না, তখন সেই ইরোরটা দেখাবে যে ইনভ্যালিড সাফিক্স টেস্ট অন ইন্টিজার কনস্ট্যান্ট। দেখেন ও কিন্তু এটা বলতেছে না যে আইডেন্টিফায়ারের প্যাটার্ন ম্যাচ করেনি, ও বলতেছে ইন্টিজার 5 একটা নাম্বার, তারপরে ভুলে একটা সাফিক্স চলে আসছে টেস্ট। কিন্তু আসলে আপনি কি লিখতে চাইছিলেন, আপনি আসলে লিখতে চেয়েছিলেন ইন্টিজার টেস্ট, ঠিক আছে, কিন্তু ওর কাছে ওটা বোধগম্য না। ও বুঝতেছে আপনি লিখতে চেয়েছেন ইন্টিজার 5 হচ্ছে একটা নাম্বার, সেটার পরে ভুলে সাফিক্স হিসেবে লিখে ফেলছেন টেস্ট। ওইও দেখাচ্ছে ঠিকই, কিন্তু ও আপনি যেটা বোঝাতে চাচ্ছেন ও সেটা বুঝেন, ও ওটাই বুঝছে 5 এর পরে ভুলে একটা সাফিক্স চলে আসছে। আপনি আসলে লিখতে চেয়েছিলেন ইন্টিজার ডাটা টাইপের একটা ভ্যারিয়েবল হচ্ছে টেস্ট, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তারপরে ধরেন, আচ্ছা এটা গেল ইরোর গুলা, যে কি কি টাইপের ইরোর সে ধরতে পারে এবং সেটাকে কিভাবে কি ফিক্সিং করতে পারে বা কিভাবে সে কভার করতে পারে। এখন আসেন আমরা যে যে লেক্সিক্যাল অ্যানালাইজারে গতদিন পড়েছিলাম যে দুইটা ধাপ আছে, একটা হচ্ছে স্ক্যানিং করা আর একটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার করা, মানে হচ্ছে টোকেন জেনারেট করে সিম্বল টেবিল এন্ট্রি দেওয়া। তো এই জিনিসটা, এই দুইটা ধাপের মধ্যে যখন স্ক্যানিং করব, আমি চাবো অবশ্যই আমার লেক্সিক্যাল অ্যানালাইজার স্ক্যানিংটা খুব ফাস্ট করব। তো আমাকে ইনপুটের যে বাফারিংটা এটা স্পিড করতে হবে, স্পিড আপ করতে হবে। তো আমি কিভাবে একটা ইনপুটের যে স্ক্যানিং পর্যায়টা আছে, যে বাফারিংটা আছে, এই ইনপুটের প্রত্যেকটা লাইনকে কিভাবে, প্রত্যেকটা বাফারকে কিভাবে আমি বাফারটাকে স্পিড করতে পারি, একটার পর একটা ক্যারেক্টার খুব তাড়াতাড়ি রিড করে তার জন্য লেক্সিম জেনারেট করে দিতে পারি, ঠিক আছে, বানাই লেক্সিম বানাই টোকেন জেনারেট করতে পারি। তো একটা পদ্ধতি হচ্ছে, এটা কি এখানে লেখা আছে, হ্যাঁ, এটাকে দেখানোর আগে সাপোজ ধরেন একটা এক্সাম্পল এখানে দিয়েছে, যে একটা আইডেন্টিফায়ার পড়ছি, সাপোজ ধরেন পড়ছি হচ্ছে এবিসি বা রেজাল্ট। এখন এরপরে আপনি একটা স্পেস পেলেন যেটা আপনি বুঝতেছেন এটা আইডেন্টিফায়ারের সাথে যায় না, তখন কি করবে, সেটাকে একটা লেক্সিম বানাই দিবেন, সাপোজ ধরেন RESULT, এই একটা পুরোটা একটা লেক্সিম হয়ে গেছে। আবার ধরেন সি তে আমরা কি লিখি, যে সিঙ্গেল অপারেটর জানি যে মাইনাস আছে, ইকুয়াল আছে, লেস দেন, কিন্তু সি তে তো আবার ডবল ইকুয়ালও আছে, লেস দেন ইকুয়ালও আছে। এখন ধরেন সে লেস দেন এর পরে একটা ইকুয়াল পাইলো, সে লেস দেন কে একটা লেক্সিম বানাইছে আর ইকুয়াল কে আরেকটা একটা লেক্সিম বানাইছে। আসলে তো আপনি কোডে এটা লেখেন, আপনি লিখতে চেয়েছিলেন if a less than equal to b, আপনি এটা লিখতে চেয়েছিলেন। তো আপনি চেয়েছিলেন যে লেস দেন ইকুয়াল পুরো একটা লেক্সিম হবে, কিন্তু যেহেতু সে বুঝে যে লেস দেনও একটা প্যাটার্নের সাথে ম্যাচ করে এবং পরের ইকুয়ালটাও একটা প্যাটার্নের সাথে ম্যাচ করে, তখন ও কি করে, ওই দুইটার জন্য আলাদা আলাদা একটা লেক্সিম জেনারেট করে দিতে পারে। হ্যাঁ, ও আবার এটাও করতে পারে যে লেস দেন ইকুয়াল এই পুরাটা একটা প্যাটার্নের সাথে ম্যাচ করে, এটাকেও একটা লেক্সিম বানাই দিতে পারে। এখন সে তো কনফিউজড হয়ে গেল, আমি এই দুটাকে আলাদা আলাদা বানাবো না একটা বানাবো, এটা কি লেস দেন ইকুয়াল বোঝাচ্ছে নাকি লেস দেন আলাদা অপারেটর, ইকুয়াল আলাদা অপারেটর। তো এই ধরনের সিচুয়েশন গুলা আসতে পারে যে পাশাপাশি আসছে কিন্তু সে আসলে বুঝতে পারছে না কতটুকুকে নিবে আর কতটুকুকে সে নিবে না। এর জন্যই বাফারিং সিস্টেমটা অ্যালাউ করা হয়েছে। সেটা হতে আপনার যে ফুল সোর্স কোডটা, প্রথম একটা লাইন চিন্তা করবেন যে ইফ a less than equal b, পুরো লাইনটাকে সে একটা বাফারিং হচ্ছে এবং এই বাফারটাকে সে দুই ভাগে ভাগ করছে, যার প্রতিটা লেন্থ সেম হবে। কি বললাম, যে পুরো একটা লাইনকে সে একটা বাফার ধরছে এবং বাফারটাকে দুই ভাগে ভাগ করছে, যার প্রতিটার লেন্থ সেম হবে। যেরকম ধরেন এখানে একটা বাফার নিয়েছি 18 লেন্থের, যদি অর্ধেক করি তাহলে প্রতিটার লেন্থ হচ্ছে 9, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন কিভাবে এটা হবে, ধরেন একটা সোর্স কোডে একটা লাইন ধরছি ইন্টিজার i, j এবং তারপরে লিখছি i ইকুয়াল টু i প্লাস 1 সেমিকোলন। তো আপনি কোডে লিখলে কিভাবে লিখবেন এই লাইনটাকে, অবভিয়াসলি দুই লাইনে লিখবেন, ইন্টিজার i,
j and I equal to I plus 1 এটা লিখবেন আপনি, তাই না? এখন ও এমন একটা বাফার বানাইছে যে বাফারের লেন্থ সাপোজ ধরে নেন 18। তো যদি আমি 18 লেন্থের একটা বাফার ধরি, আমি কিভাবে লিখবো? পুরোটাকে আমি যদি লিখতে চাই 18 লেন্থে, তো এইভাবে লিখবো, তাই না? int 1 2 3 তারপর একটা স্পেস 4 I, 5 6 একটা স্পেস 7 8 j সেমিকোলন 9, এখানে একটা শেষ হলো। এরপরে আবার শুরু করব I, তারপরে ইকুয়াল I প্লাস 1। দেখেন প্রথম বাফারের প্রথম হাফ পোরশনটা সে হচ্ছে লাইন লেন্থে নিয়ে নিচ্ছে। তো লাইন লেন্থের পরে সে একটা ডিভাইডার দিয়ে দিবে। হ্যাঁ, পরের অংশটুকুটা লাইন প্লেনের হচ্ছে না, ইকুয়াল টু I প্লাস 1 সেমিকোলন, এই পুরো অংশটা পরের হাফ পোরশনের যে ব্যাপারটা সেটাকে কভার করছে না। তখন সেইটাকে এই যেখানে যে কোডটা শেষ হয়ে গেছে সেখানে সে একটা এন্ড অফ লাইন, এন্ড অফ ফাইল EOF এটা দিয়ে দিবে, এরকম একটা পয়েন্টার দিয়ে দিবে EOF, এন্ড অফ ফাইল বুঝাই দিবে যে আমার কাছে আর কোড নাই, ফাইলটা শেষ, তুমি এখন এটাকে দুই ভাগে ভাগ করো। এক ভাগে 9th লাইনের পুরো বাফারটা নিয়ে নিছে, আরেক ভাগে 9th লাইনের বাফারটা নিতে পারেনি, কারণ তার কাছে তো সোর্স কোডই নাই। তো এই দুইটা লাইনের মধ্যে এখানে কাজ শেষ, এখন এই ফাইলটাকে এন্ড করে দিচ্ছে, এই পয়েন্টারটা সে রেখে দিচ্ছে যে হ্যাঁ, এই যেহেতু এটা 9th লাইনতে বাফারটাকে ফুল করতে পারছে না বা দখল করার মতো তার কাছে কিছু নাই, তাহলে ফাইলটাকে আমি বলে দিচ্ছি এই ফাইলটা শেষ। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে যে বাফারিংটা কিভাবে করছি? বলেন। আবার একটু বুঝাবেন? হ্যাঁ বুঝাচ্ছি। ধরেন আপনার কোডটা এরকম, আর আপনার কোডটা এরকম না, ইন্টিজার I, j সেমিকোলন, তারপরে হচ্ছে I ইকুয়াল টু I প্লাস 1। ওকে, এটা হচ্ছে আপনার একটা সোর্স কোড, এটাই সোর্স কোড, আর কিছু নাই এখানে। এখন আপনি যখন একটা 18 লেন্থের কি লিখবেন, কি বলে 18 লেন্থের একটা টেবিল লিখছেন, ম্যাডাম 18 লেন্থেরই কেন? মানে আচ্ছা আরো তো সাপোজ বলেছি। আচ্ছা জি ম্যাডাম। একটা কলাম আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, আমি জাস্ট বোঝার জন্য জানাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আপনি লিখলে কিভাবে লিখবেন এই কোডটাকে? এখন ইন্টিজার I, j সেমিকোলন I ইকুয়াল টু I প্লাস 1 সেমিকোলন, এটাকে আপনি এখন কিভাবে লিখবেন? I, পরেরটাতে দিবেন n, তারপরে দিবেন t, তারপরে একটা স্পেস, তারপরে I, তারপরে কমা, তারপরে j, তারপরে সেমিকোলন। দেখেন এটা কয় লেন্থের হয়েছে? 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 9, একটা এখানে হচ্ছে I। ঠিক আছে, 9th লেন্থের অর্ধেক করছেন। তো এখানে আপনার 9th লেন্থের প্রথম হাফ পোরশনটা শেষ। এরপর আপনি এখানে কি লিখবেন? ইকুয়াল, তারপর একটা স্পেস, তারপরে I, তারপরে হচ্ছে প্লাস, তারপরে লিখবেন 1, তারপরে সেমিকোলন। এখন এই পরের মানে আমি যতটুকু বাকি ছিল ইকুয়াল থেকে I প্লাস 1 সেমিকোলন পর্যন্ত, পরের বাফারটা কি ফুল হয়েছে? পরের বাফারটা কি ফুল হয়েছে, শেষ হয়েছে? না ম্যাম। হ্যাঁ, তো যেহেতু শেষ হয়নি তার মানে সে বুঝে নিচ্ছে তার সোর্স কোডটা লেখা শেষ কিন্তু বাফারটা শেষ হয়নি, তখন সেখানে EOF লিখে দিবে যে আমার সোর্স কোডের ফাইলটাই আসলে শেষ, আমার কাছে আর বাফারে দেওয়ার মতন কিছু নাই। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এখন এই যে 9th লাইন করে অর্ধেক করছে, এটার মধ্যে আমি একটা ডিভাইডার চিহ্ন দিয়ে দিই, এইটা একটা বাফার, ওইটা আর বুঝানো গেছে যে কিভাবে আমি সাজাইছি। সাপোজ ধরেন আমার কোডটা এরকম থাকতো, I ইকুয়াল টু I প্লাস 1, j ইকুয়াল টু 2, যদি এরকম থাকতো তাহলে আমি অবভিয়াসলি এখানে লিখতে পারতাম j ইকুয়াল টু 2 লিখতে পারতাম, কিন্তু আমার কাছে তো সোর্স কোডের কিছু নাই, আমি লিখবো কি? কিছুই না, এই জন্য আমি লিখে দিলাম এন্ড অফ ফাইল, মানে আমার সোর্স কোডের ফাইলটা শেষ, আমার কাছে আর কোনো কোড নাই যে আমি বাফার পূর্ণ করব। এতটুকু কি ক্লিয়ার? বাফারটা কিভাবে লিখতে হবে? ইয়েস ম্যাম। 18 লেন্থের নিচে, তাই আপনি চাইলে বড় লেন্থেরও নিতে পারেন, ছোট লেন্থেরও নিতে পারেন, আমি জাস্ট 18 ফর এক্সাম্পল বুঝাচ্ছি। আচ্ছা, এখন আসেন এটার মধ্যে আমি কিভাবে আমার স্ক্যানিংটা স্পিড আপ করতে পারি। তো আমার দুইটা পয়েন্টার লাগে, একটা হচ্ছে লেক্সিন বিগিন, একদম শুরুতে বাফারটা যেখান থেকে শুরু হয়েছে এই যে I এর কাছে, আর আরেকটা পয়েন্টার লাগবে ফরওয়ার্ড পয়েন্টার,
এটা কি করবে, লেক্সিন বিগিন মানে যেখান থেকে শুরু হচ্ছে এর কোনো নরম চরণ নেই। ও ওখানে ততক্ষণ পর্যন্ত থাকবে। মিস আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার না, বাফার কোথা থেকে শুরু হয়ে কোন পর্যন্ত শেষ, কোথায় গিয়ে শেষ হয়? বাফার শুরু হবে একদম আপনার সোর্স কোডের ইনিশিয়াল থেকে। আপনার সোর্স কোড কি আছে পুরাটা একদম যদি আমি নিই, তাহলে শুধু এতটুকু আছে আপনার কাছে সোর্স কোড, ইন্টিজার I, j সেমিকোলন I ইকুয়াল টু I+1 সেমিকোলন। এটা আপনার ফুল সোর্স কোড, আর কিছু নাই আপনার কাছে। আরো অনেক কিছু থাকতে পারে, সোর্স কোডে তো অনেক কিছু থাকে তাই না, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড mat.h, ইন্টিজার মেইন, তারপরে হচ্ছে কোডটা লিখছেন, সেকেন্ড ব্র্যাকেট শেষ করছেন, রিটার্ন 0%, যাই হোক মেইন ফাংশনটা পুরোটা লিখে রান করছেন, এটা আপনার ফুল কোড, রাইট? আমি অত বড় দিয়ে বোঝাচ্ছি না, আমি জাস্ট 2 লাইনের একটা সোর্স কোড দেখাচ্ছি। লাইন দুইটা কি, এই দুইটা, ক্লিয়ার? এখন আপনার বাফারটা একদম ইনিশিয়ালি শুরু হবে এখান থেকে, যেখান থেকে সোর্স কোড শুরু হয়েছে। কাব্য মনে হয় প্রশ্নটা করছেন, তাই না কাব্য? কে প্রশ্নটা করছেন? আচ্ছা, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা কোথা থেকে শুরু ম্যাম হবে। এখানে ডিভাইডারটা আই এর পরে কেন, ওই যে লাল দাগটা আই এর পরে কেন দিছেন এটা? কেউ একজন প্রশ্ন করতে সাজিদুল্লাহ, হ্যাঁ কি কোশ্চেন করতে যাচ্ছেন, কোশ্চেন তো শুনতে ম্যাম পাচ্ছি আই এর না। পরে কেন ডিভাইডারটা, মানে এটা কি 18 9th লেন্থের কারণে এখানে ডিভাইডারটা দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ অন্য কোনো কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টোটাল, ঠিক আছে, তো আমি তো অর্ধেক ভাগ করতে চাচ্ছি, সেম লেন্থের দুইটা বাফার বানাতে চাচ্ছি, এই জন্য 9 লেন্থের ডিভিশন দেওয়া হয়েছে, বুঝছেন আরিফ? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন আমার কাজ শেষ, বাফারটা বানানো শেষ। এখন আমি শুরু করবো লেক্সিন বানানো। তো যেটা এটাকে যদি স্পিড আপ করায়, এজন্য আমি কি প্রথমে কি করে নিচ্ছি, দুইটা পয়েন্টার নিয়ে নিচ্ছি। একটা পয়েন্টের নাম লেক্সিন বিগিন, আর একটা পয়েন্টের নাম ফরওয়ার্ড। তো লেক্সিন বিগিন পয়েন্টারটা আর এট ফার্স্ট একদম শুরুতে লেক্সিন বিগিন পয়েন্টার আর ফরওয়ার্ড পয়েন্টার দুইজনই একদম শুরুতে পয়েন্ট করে থাকবে, তার মানে দুইজনই আইতে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে? লেক্সিন বিগিন পয়েন্টারটা ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর না হবে যতক্ষণ পর্যন্ত আমি একটা লেক্সিন পাচ্ছি না, কিন্তু ফরওয়ার্ড পয়েন্টারটা একটা একটা করে ক্যারেক্টার রিড করা শুরু করবে, জাস্ট লাইক দিস। দেখেন লেক্সিন বিগিন পয়েন্টার আর ফরওয়ার্ড পয়েন্টার দুইটাকেই আমি রেখে দিছি আই এর কাছে, আর লেক্সিন বিগিন আই এর কাছেই থাক, ফরওয়ার্ড কে আমি সামনে মুভ করছি অনেকটা। আমরা সি তে একটা কোড, আচ্ছা আমার বাসায় কেউ একজন আসছে তো দরজাই খুলছে না, বুঝতে পারছি, এক মিনিট। আমি ক্লাসে আছি। আচ্ছা, এখন দেখেন এই যে আমি লেক্সিন বিগিন আর ফরওয়ার্ড পয়েন্টারটা অনেকটা আপনারা চিন্তা করতে পারেন, সি তে কোড করছিলাম আমরা যখন সাবস্ট্রিং বা একটা স্ট্রিং এর সাবস্ট্রিং যখন আমরা বের করা শুরু করি, ঠিক তেমনি জাস্ট ওইভাবে চিন্তা করেন জিনিসটাকে। ধরেন বাংলাদেশ হচ্ছে আমার ফুল স্ট্রিং, এখন আমি বের করতে চাচ্ছি যে দেশ আমার এই সাবস্ট্রিংটা বাংলাদেশের মধ্যে আছে কিনা, ঠিক আছে? জাস্ট সিমিলার ওইটার মতো। তো এখানে কি করছি, লেক্সিন বিগিন আমি একটা করে লেক্সিন জেনারেট করব। তো লেক্সিন বিগিনকে আমি আইতেই পয়েন্ট করে রাখলাম, আর ফরওয়ার্ডটাকে আমি একটা একটা করে সামনে মুভ করব এখন। তো সাপোজ ধরেন ফরওয়ার্ড কতক্ষণ পর্যন্ত সামনে মুভ হবে, আই এর পরে যাবে সে এন এ, তারপরে যাবে টি তে, আর লাস্টে যখন সে একটা স্পেস পাচ্ছে তখন সে বুঝে যাচ্ছে এটা একটা তাহলে লেক্সিন। তাহলে আই এন টি কে সে একটা লেক্সিন বানালো, এবং এই লেক্সিনটা কোন প্যাটার্নের সাথে ম্যাচ করছে, কিওয়ার্ডের সাথে। তো সে এটাকে বলে দিল এই লেক্সিনটা হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছি? ইয়েস মিস। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এখন তারপরে লেক্সিন বিগিন কি আইতেই বসে থাকবে না লেক্সিন বিগিন অন্য কোথাও মুভ করবে?
না না, আই মুভ করবে, আইতে থাকবে না, কারণ আমার অলরেডি একটা লেক্সিম আমি বানাই ফেলছি। তাহলে এই লেক্সিম বিগিন পয়েন্টারটাকে আরেকটা ক্যারেক্টারের কাছে নিয়ে যেতে হবে। সেটা কোথায়? যেখানে ফরওয়ার্ড আছে, ঠিক আছে? তারপরে তাহলে এই লেক্সিম বিগিন পয়েন্টারটা এখন কোথায় আসবে? অবভিয়াসলি এই ফরওয়ার্ডের কাছে আসবে। এখন লেক্সিম বিগিন ফরওয়ার্ডের কাছে এই কারণে থাকতে যাবে না যে ফরওয়ার্ডকে আমি আগে এক ঘর মুভ করে নিব, কারণ আমি বুঝে গেছি ওখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। তো ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে কোনো লেক্সিম বানানো যাবে না, এই জন্য ফরওয়ার্ডটাকে আমি পরের আইতে নিয়ে আসবো। সিমিলার ভাবে লেক্সিম বিগিনকেও আমি পরের আইতে নিয়ে আসবো। ওকে, এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছি? এখন কি আবার ফরওয়ার্ড পয়েন্টার সামনে মুভ করবে, কিন্তু লেক্সিম বিগিন পয়েন্টারটা আই এর কাছেই বসে থাকবে, এই আইটার কাছে। ক্লিয়ার? তারপরে ফরওয়ার্ড পয়েন্টার যখন মুভ করে কমার কাছে আসবে, তখন সে বুঝছে ওইটা তো একটা ডেলিমিটার, তাহলে আগেরটা একটা আরেকটা লেক্সিম, তখন সে এই আইটাকে একটা লেক্সিম বানাবে, যেটা হচ্ছে আইডেন্টিফায়ার। বুঝে গেছে? এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? জি মিস। আচ্ছা, এখন সেমিকলনকে কি আমি কোনো লেক্সিম বানাবো, বা কমাকে কি আমি কোনো লেক্সিম বানাবো? ইয়েস মিস। বানাবো, কমাকে আমি লেক্সিম বানাবো। আচ্ছা, তাহলে এই ক্লাসে কি পড়লেন রে? দেখো, কমা একটা অপারেটর হতে পারে না? না, স্ট্রিপিং আউট হোয়াইট স্পেস, ব্ল্যাঙ্ক, নিউ লাইন, ট্যাব বা আদার কোনো ক্যারেক্টার, যেমন কমা, সেমিকলন। কমা কিভাবে একটা অপারেটর হয় তমাল, আমাকে একটু বোঝাও। কমা কোন ধরনের অপারেটর, যেটা মনে হয় আমি চিনি না, আমাকে একটু বলো। কমা কি ম্যাম আমি যদি লিখি ইন্টিজার ইকুয়াল টু 10,20, তাহলে ম্যাম এতে 20 ইনিশিয়ালাইজ হইতেছে। ও, এই জিনিসটা লেখা যায় সিতে, যে ইন্টিজার ইকুয়াল টু 10,20? কমা দিয়ে একটা অপারেটর হয়ে যায়, আমি মাল্টিপল, আমি যদি মাল্টিপল কিছু করতে চাই একসাথে এক লাইনে, সেক্ষেত্রে আমি কমা ইউজ করতে পারি। এখন কি এই সিতে এই ভার্সনটা, মানে এই জিনিসটা লেখা যায় এখনকার সি ভার্সনটাতে? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ, আমার এই জিনিসটা জানা ছিল না। তাহলে অবভিয়াসলি কমাকে সে অন্য হবে। তাহলে এখনকার সি ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বানানোর সময় তাহলে লেক্সিকাল অ্যানালাইজারকে চিনাইতে হবে যে এই কমাটা কি মিন করছে, তাই না? কিন্তু আমি যেভাবে লেক্সিকাল অ্যানালাইজারকে চিনাচ্ছি যে কমাটা একটা কমা, এটাকে আমি বাদ দিয়ে দিব, এটার জন্য কোনো লেক্সিম জেনারেট করব না। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে দেখেন লেক্সিম বিগিন কোথায় যাবে? লেক্সিম বিগিন যাবে জে এর কাছে, ফরওয়ার্ডও যাবে জে এর কাছে। তারপরে লেক্সিম বিগিন জে এর কাছেই বসে থাকবে, ফরওয়ার্ড হচ্ছে এক ঘর সামনে মুভ করবে, তার মানে সেমিকলনের কাছে আসবে। তখন ও বুঝে যাবে যে আরেক লেক্সিম পেয়ে গেছে, যেটা হচ্ছে জে। আচ্ছা, আর এইভাবে সে অ্যাকচুয়ালি কাজটা করবে। কিন্তু আমি দেখেন, আমি কিন্তু বাফারটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথম অর্ধেক আইতে শেষ, পরের অর্ধেক ইকুয়াল থেকে এন্ড অফ ফাইলে শেষ হয়ে গেছে। তো এখন এটাকে আমি কিভাবে স্পিড আপ করতে পারি বলেন তো? এই পদ্ধতিটা ফলো করে, মানে এই যে লেক্সিম বিগিন ধরবো, ফরওয়ার্ডকে এক ঘর করে করে মুভ করবো, এই পদ্ধতিটাকে আমি বাফারিং, ইনপুট বাফারিং অ্যাপ্লাই করে কিভাবে স্পিড আপ করতে পারি, যখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আমার উদ্দেশ্যই ছিল ইনপুট বাফারিংটাকে স্পিড আপ করা। কিভাবে করতে পারি বল, কিভাবে করতে পারি? কেউ কি বলতে পারবেন কিভাবে আমি স্পিড আপ করতে পারি? ম্যাডাম আমি দুই পাশ থেকে মিস হ্যাঁ, কোশ্চেনটা right, বুঝি right. নাই। কোশ্চেনটা বুঝেন নাই? আচ্ছা, দেখেন, লেফটেন্যান্ট কেউ একজন অ্যান্সার দিচ্ছেন, আমি তার উত্তরটা বুঝছি। আচ্ছা দেখেন, আমি বললাম যে আমি যে বাফারটা বানিয়েছি সেটা 18 লেন্থের একটা বাফার, এটা অনেক বড় লেন্থের একটা বাফার হতে পারে। এই বাফারটাতে আমি কি করছি, একদম শুরুতে লেক্সিম বিগিন নামের পয়েন্টারটা রাখছি, আর পরেরটাকেও সেম জায়গায় রাখছি। তো আমি যতক্ষণ পর্যন্ত পরেরটাতে না যাচ্ছি বা কোনো লেক্সিম না পাচ্ছি, ততক্ষণ আমি লেক্সিম বিগিন পয়েন্টারটাকে সরাবো না, জাস্ট ফরওয়ার্ড পয়েন্টারটাকে সামনে মুভ করবো।
এখন ফরওয়ার্ড পয়েন্টার সামনে মুভ করতে করতে এমন যদি কোনো ক্যারেক্টার পায় যেটা কোনো লেক্সিমের মধ্যে থাকার কথা না, তখন জাস্ট তার আগের অংশটাকে সে ধরে একটা লেক্সিম বানায়। যেরকম এখানে আইএনটি, এটা একটা লেক্সিম, এবং যেহেতু সে হোয়াইট স্পেস পেয়েছে, তো তার আগের পোর্শনটাকে সে একটা লেক্সিম বানিয়ে দিচ্ছে। আপনাদেরকে লেখাই দেখলে মানে লিখে দিলে মনে হয় যেটা হয় না, মুখে বললে আপনারা বুঝেন। এই যে দেখেন, আই পেলো, ফরওয়ার্ড করলাম এক ঘর, তারপরে সে এন পেলো, তারপরে আবার এক ঘর ফরওয়ার্ড করলাম, তাহলে টি পেলো। লেক্সিম বিগিন কিন্তু আইতেই বসে আছে, আমি জাস্ট ফরওয়ার্ড পয়েন্টার থেকে মুভ করছি। তারপরে সে একটা স্পেস পেলো, এখন সে বুঝতেছে স্পেস কোনো লেক্সিমের আন্ডারে পড়বে না, তাহলে আগের পর্যন্ত মানে এই স্পেসের আগে যা পেয়েছি আমি, এই পুরো অংশটা একটা লেক্সিম। এবং এটা কি লেক্সিম? আইএনটি। এই লেক্সিমটার নাম কি? আইএনটি, এবং এটা একটা কিওয়ার্ড। সে বুঝে গেছে, সে টোকেন জেনারেট করলো। এবার আসেন, স্পেস পেয়েছি, এখানে আছি আমি। এখন লেক্সিম বিগিন কে ফরওয়ার্ড এখানে আছে, এখন ফরওয়ার্ড কে কই নিয়ে যাবে? আই এর কাছে। আর লেক্সিম বিগিন কোথায় আসবে? লেক্সিম বিগিন পয়েন্টারটা আইতেই আসবে। আই তে আসবে। আচ্ছা, রাইট। এখন লেক্সিম বিগিন কে আপনি এখানেই রাখবেন, ওকে? ফরওয়ার্ড কে সামনে মুভ করবেন। ফরওয়ার্ড কে যখন সামনে মুভ করলেন, তখন দেখলেন এটা একটা কলম, কমা, ঠিক আছে? তো কমা তো আমার কোনো লেক্সিমের আন্ডারে আসবে না, তাহলে আগের পোরশনটা মানে এই আইটা হচ্ছে আপনার একটা লেক্সিম। তাহলে এই লেক্সিমটা কি লেক্সিম? আই। তার প্যাটার্ন কোনটার সাথে ম্যাচ করে? আইডেন্টিটি। প্যাটার্ন কোনটা? আইডেন্টিফায়ার। তো এটাকে আপনি ভাবে টোকেন জেনারেট করলেন। এরপর ফরওয়ার্ড কোথায় যাবে? ফরওয়ার্ড পয়েন্টারটা যেতে যেতে। যাবে। আর রাইট, আর লেক্সিম বিগিন পয়েন্টারটা কোথায় আসবে? যেতে। এই ঠিক সেম ভাবে সে পুরো বাফারটা শেষ করে প্রতিটার জন্য এক একটা করে সিম্বল টেবিল টোকেন জেনারেট করে রাখবে যতক্ষণ সে এন্ড অফ ফাইল না পাচ্ছে। এটা গেল ওয়ান স্কিম। হ্যাঁ বলেন। মিস আরেকবার একটু এক্সপ্লেন করবেন যে কমা কেন লেক্সিম হবে না? কারণ আমি শুরু ক্লাসে মানে এই চ্যাপ্টারের শুরুর দিন বলেছিলাম, যদি আমাদের এরকম কোনো কিছু থাকে, হোয়াইট স্পেস, নিউ লাইন, ট্যাব বা আদার কোনো ক্যারেক্টার, যেমন কোলন, সেমিকলন, কোলনটাকে বলছি না, কমা, সেমিকলন, এই টাইপের জিনিসগুলো থাকলে আমরা ওইটাকে ধরে নিব যে এটাকে আমরা বাদ দিই। এগুলা কোনো কোডের কোনো ভূমিকা রাখে না, জাস্ট তাদেরকে আলাদা করা ছাড়া। ঠিক আছে? এদের কোনো কাজ নাই, মানে কমা দিয়ে তো আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, কমা দিয়ে জাস্ট দুইটা আইডেন্টিফায়ারকে আলাদা করছে। সিনট্যাক্স ট্রিতে কমার কোনো ভূমিকা থাকবে? কি মনে করেন? সিনট্যাক্স ট্রি যখন বানাবো কমার কোনো ভূমিকা থাকবে না, তো এটাকে টোকেন জেনারেট করতে কোনো মানে নেই, জাস্ট এটাকে স্কিপ করব। বুঝতে পারছি যে কেন কমা সেমিকোলনকে আমি স্কিপ করছি? কাব্য? ইয়েস ইয়েস মিস, এই কমা সেমিকোলন এগুলো কি আমাদের সিম্বল টেবিলে থাকবে না আমাদের আকারে? তাহলে মিস থাকবে না। না, থাকবে না। আচ্ছা, এইভাবে পুরাটা যখন আমি শেষ করবো এন্ড অফ ফাইল পর্যন্ত, তখন আমি এই বাফারটা পড়া শেষ, এই বাফারটা আমার রিটার্ন করা শেষ, এই বাফারের প্রতিটা সিম্বলের জন্য আমার টোকেন জেনারেট করা শেষ। এই পুরো বাফারটাকে আমরা বলছি ওয়ান স্কিম বাফার, মানে একবারে সবগুলা পড়ছি। ঠিক আছে? কিন্তু যদি আমি এটাকে আরো বেশি স্পিড আপ করতে চাই, তাহলে আমি টু স্কিম বাফার অ্যাপ্লাই করবো। টু স্কিম বলতে কি? আমার লেক্সিম বিগিন প্রথম বাফারের প্রথম যে হাফ অংশটা, সেটাতে পয়েন্ট করে থাকবে একটা, আরেক পয়েন্টার নিব যেটা হচ্ছে পরেরটাতে পয়েন্ট আউট করে থাকবে। তাহলে দুই পাশ থেকে সে রিড করতে পারছে এবং কাজটা অর্ধেক অর্ধেক করে বেশি স্পিড আপ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, টু স্কিম বাফার। আমি একটা লেক্সিম বিগিন আর ফরওয়ার্ড পয়েন্টার রাখবো এখানে, আরেকটা লেক্সিম বিগিন এবং ফরওয়ার্ড পয়েন্টার রাখবো ইকুয়াল অপারেটর কাছে। তাহলে এইখানেও কাজটা হবে, এইখানেও কাজটা হবে, দুই জায়গায় কাজটা হবে। ঠিক আছে? এখান থেকেও একটা পয়েন্টার সামনে আগাবে, এখান থেকেও একটা পয়েন্টার সামনে আগাবে, তাহলে আমার কাজটা স্পিডটা আরো বেশি হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি টু স্কিম বাফার। বুঝা গেছে? ম্যাডাম ক্লাস টাইম শেষ। হ্যাঁ, এই জন্যই বলছি, শেষ তো অনেক আগে করতে চাচ্ছি, আপনারা যেহেতু বুঝতেছেন না জন্য ক্লিয়ার। মিস লাস্ট একবার বুঝাই দেন টু স্কিম বাফার কি? আচ্ছা, যারা বুঝে গেছেন তারা লিভ নিতে পারেন, যারা বুঝেন নাই তারা থাকে। আচ্ছা দেখেন কি বললাম, ওয়ান স্কিম বাফার। ওয়ান স্কিম বাফার হলে কি করবো? একটাই লেক্সিম বিগিন পয়েন্টার, একটাই ফরওয়ার্ড পয়েন্টার, আমি পুরাটাকে সামনে যেয়ে পুরাটাকে শেষ করে আসবো এন্ড অফ ফাইল পর্যন্ত। আর যদি চাই আমি এটাকে আরো বেশি স্পিড আপ করতে, তাহলে যেহেতু আমি এই পুরো বাফারটাকে 9/9 করে ভাগ করে নিছি, তাহলে প্রতিটা পোর্শনের জন্য দুইটা করে পয়েন্টার জেনারেট করব। এই পোর্শনটার জন্য একটা লেক্সিম বিগিন, একটা ফরওয়ার্ড পয়েন্টার,
আর সেকেন্ড পোর্শনটার জন্য মানে এই সেকেন্ড পার্টটার জন্য আরেকটা লেক্সিন বিগিন আরেকটা ফরওয়ার্ড পয়েন্টার করবো। তাহলে কি হবে, এটাও আগাতে থাকবে, এখানেও আমি বাফারিংটা করতে পারছি, স্ক্যান করে টোকেন জেনারেট করতে পারছি, এবং সেকেন্ড পোর্শনটার জন্য আমি টোকেন গুলাকে স্ক্যান করে জেনারেট করতে পারছি। বুঝা গেছে? এখন কি ক্লিয়ার? ইয়েস মিস এইভাবে আমরা আইদার ওয়ান স্ট্রিম বাফার অ্যাপ্লাই করতে পারি অথবা টু স্ট্রিম বাফার অ্যাপ্লাই করতে পারি। তো আপনাদের প্রশ্ন আসে এরকম ইনপুট বাফারিং জিনিসটা কি, এন্ড ওয়ান স্ট্রিম বাফার এর ফাংশন বা ওয়ান স্ট্রিম বাফার অ্যাকশনটা কিভাবে হয়, এন্ড টু স্ট্রিম বাফার অ্যাকশনটা কিভাবে হয়। বুঝা গেছে? মিস একবার যদি সোর্স কোডের ডেফিনিশনটা দিয়ে দিতেন। আপনি যে প্রথমে বলছিলেন যে সোর্স কোডের ডেফিনিশন হচ্ছে তুমি যে সিতে প্রোগ্রাম চালাতো না, জি ধরো দুইটা নাম্বারের যোগফল, এটার জন্য তুমি সিতে যে পুরো প্রোগ্রামটা লিখবা, এটাই হচ্ছে সোর্স কোড, এটাই সোর্স কোড। ঠিক আছে? আর আমি যেখানে লিখেছি এতটুকু, আমি বলছি এটা আমার সোর্স কোড। আমি কিন্তু ফুল সি প্রোগ্রাম লিখি নাই, লিখছি কি আমি যে দুটো লাইন লিখছি। হ্যাঁ, আমি তো অ্যাজ এ এক্সাম্পল লিখছি যে এটা একটা এক্সাম্পল, একটা সোর্স কোড, কি এর সিনট্যাক্সকে ফলো করে লিখছি। এটা কিন্তু ফুল একটা সোর্স কোড না, এটা ফুল একটা সোর্স কোড না মিস না। হ্যাঁ, এটা জাস্ট অ্যাজ এন এক্সাম্পল দেখাচ্ছি যে ধরেন আমার সোর্স কোডে এই দুটো লাইন। ঠিক আছে? ক্লিয়ার? মিস তাহলে আমরা ফাইল কি যে কোনো লেন্থের নিতে পারি? মানে ফাইল গুলো ফাইল নাকি বাফার? ফাইলের কথা বলছি, ওই যে আপনি এন্ড অফ ফাইল ফাইল না বাফার? আচ্ছা, ফাইল আমি বলি, আমি বলি ফাইল এন্ড অফ ফাইল। আমরা সিতে ফাইল রিড রাইট করা শিখছি না? ফাইল এন্ড অফ ফাইল বলতে বোঝায় ফাইল যখন আমরা রিড করি সিতে, তখন এন্ড অফ ফাইল বলতে বোঝায় যে ওই ফাইলটাতে আর কোনো কোড লেখা নাই। ঠিক আছে? একটা সি এর পুরো প্রোগ্রাম লিখছেন যে দুই নাম্বারের যোগফল, এই পুরো প্রোগ্রামটা যেখানে শেষ হয়ে যাচ্ছে, মানে মেইন ফাংশন যে রিটার্ন জিরোর পরে আপনি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে, এরপরে আর কোনো লাইন লেখা নাই, এটাকে আমরা এন্ড অফ ফাইল, মানে আমার কাছে আর কোনো সোর্স কোড নেই, যেটার জন্য আমি বাফারটাকে ফুল করতে পারি। আমার কাছে তো নাই, আমি ফুল করব কি দিয়ে? তখন আমরা এটাকে এন্ড অফ ফাইল বলছি। বুঝা গেছে? জি মিস। যদি না বুঝেন তাহলে একটা কাজ করবেন, সিতে যখন আপনাদের ফাইলের ক্লাস নিয়েছিল যে স্যার বা ম্যাডামই নেন, তাদের ক্লাসটা বা স্লাইডটা বের করে দেখবেন যে ওখানে এন্ড অফ ফাইল বলতে কি বোঝায়। ওটার জন্য অবশ্যই কোড করানোর কথা যে এন্ড অফ ফাইল যতক্ষণ না পাবো তখন পর্যন্ত প্রিন্ট করতে থাকবো, এন্ড অফ ফাইল যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমার ফাইলটা রিড করতে থাকবে। এই এন্ড অফ ফাইল জিনিসটা কি, ওটা সি এর ওই স্লাইডটা বের করে দেখতে পারবেন, ফাইলের স্লাইড ক্লিয়ার হয়ে যাবে। মিস এখানে কি i = i+1 কে একটা লেক্সিন ধরবে? আরেকবার বলেন কতটুকুটাকে? মিস এই i = i+1 মানে সেমিকোলনের ইমিডিয়েট পরের অংশটা, এটাকে কি পুরোটাকে একটা লেক্সিন ধরবে? না লেক্সিন কি আমি তাই পড়ালাম এখন ধরে? নো, তোমার না। কিন্তু মিস এখানে তো হোয়াইট স্পেস বা সেমিকোলনে বা কমা এনকাউন্টার হচ্ছে না। হ্যাঁ, কিন্তু একটা স্পেস এনকাউন্টার হতে পারে অথবা প্যাটার্নের সাথে ম্যাচ করে যেতে পারে। যেরকম i = i+1, ধরেন এখানে কোনো স্পেস নাই, কিন্তু i এর পরে যখন সে ইকুয়াল পেল তখন সে ওই যে বললাম আলাদা করে নিবে, সে বুঝবে যে i একটা আলাদা লিখছি, ইকুয়াল একটা আলাদা লিখছি। ঠিক আছে? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? अगर कुछ में दम है तो उससे पाकर दिखा, আমাকে মস্করা করবেন না, এটা কি অন করছেন? और बाल এটা কার থেকে অন হয়েছে? কে ছিলেন যিনি ভুলে অন করে ফেলছেন? ম্যাম লিভ করছে ম্যাম। লিভ করছে? আচ্ছা, এই ধরনের জিনিস ক্লাসে হয় কেন বলেন তো আপনাদের?
এখানে কমন লিখছে প্র্যাকটিক্যালি করলে কেবল ভালো করে হ্যাঁ, প্র্যাকটিক্যালি করলে কেবল ভালো করে বোঝা যাবে, রাইট। আপনারা যখন এই যে সেকেন্ড ল্যাবটা শিখবেন, লেক্সিক্যাল অ্যানালাইসিস কিভাবে কাজ করে, দেন কিভাবে টোকেন জেনারেট করে, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্লাসে এই ধরনের জিনিস কেন হয় আমি বুঝি না। আপনাদের অনেকের সাথে এরকম হয় যে অনলাইনে ম্যাডাম বা স্যার ক্লাস নিচ্ছেন, আপনারা একটা জিনিস অন করে দিচ্ছেন অথবা আনমিউট করে এমন কোনো কথা বলছেন যেটা স্যারকে ম্যাডামের শোনার কথা না। এগুলো কেন কেন? আমি একটা জিনিস আনমিউট আমি বুঝি না, বা একটা জিনিস ওপেন প্লে করে দিচ্ছি, এটা আমি বুঝতে পারছি না যে আমি এটা করছি। এটা আইদার আপনারা ইচ্ছা করে করেন, যে ডোন্ট কেয়ার একটা ভাব, অথবা ভুলবশত হয়। কিন্তু ভুলবশত হলেও জিনিসটা এইভাবে কি ভুলবশত হওয়া উচিত? ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। কালকে তো আবার সকাল 8:30 ক্লাস আছে ইনশাআল্লাহ। কালকে মিস, প্রশ্ন ছিল অ্যাসাইনমেন্ট রিলেটেড। হ্যাঁ সুমাইয়া বলো। মিস, ওখানে যে অ্যারে অফ পয়েন্টার্স বলছে, আমি 2D ভেক্টর দিয়ে করি। 2D ভেক্টরও তো ডায়নামিক। যে কোনো কিছু দিয়ে করতে পারেন, ম্যাডাম যখন ল্যাব করাইছে তখন তো বলিয়ে দিচ্ছে আপনি অ্যারে অফ পয়েন্টার ইউজ করতে পারেন, আপনি ভেক্টর ইউজ করতে পারেন, আপনি ম্যাপ ইউজ করতে পারেন, আপনি অ্যারে অফ অ্যারে ইউজ করতে পারেন, আপনি বিল্ট ইন লিংক লিস্ট ইউজ করতে পারেন। এটা আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। জি মিস, থ্যাংক ইউ মিস। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কারো যদি কোনো কোশ্চেন থাকে, আজ ক্লাসটা শেষ করি, কারণ টাইমটা অনেক বেশি এক্সটেন্ড করছে। ক্লাস কালকের ক্লাসে আমি কোশ্চেন গুলো ইনশাআল্লাহ নেব, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।